আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আওয়ামী লীগ এখন এত শক্তিশালী আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি। ব্রেকিং নিউজ, সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে। যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানো, কি উপদেষ্টা, কি সাহায্যকারী, কি বিশেষ সহকারী, এদের সবাইকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি। এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে, স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত হবে। শুধু উপদেষ্টারা না, আপনাদেরও ব্র্যাকেটে এনসিপি সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, এটা সত্যি। এদেশে সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন, মানে বিপিনুরের দলের মতন। সেম ইউনুস সহ প্রতিটা উপদেষ্টা ধান্দাবাজি করছে। এখন সাংবাদিক কাছে নিশ্চিত তথ্য আছে, বারবারই কিন্তু ইউনুস সাহেবের ধান্দাবাজি কথা বলতেছেন। শুধু উপদেষ্টারা না, আপনারাও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। হঠাৎ ফেসবুক লাইভে আসলেন সজীব ওয়াজেদ জয়। তিনি জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে দেশে ফিরছেন। এই নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের সোশ্যাল মিডিয়ায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে উপদেষ্টাদের সকল পাসপোর্ট জব্দ করল সেনাবাহিনী। তাহলে কি সত্যি সত্যি শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন? চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। আমরা কি এখন রাজত্ব হয়ে গেছি যে হাতে ধরা মানুষ দেশ চালাবে যতদিন তারা ক্ষমতায় থাকতে চায়? এই খেলা তো আমরা আগেও দেখেছি। 2011 সরকার একই কথা বলেছিল, তারা কতদিন টিকেছে? এই সরকার যদি এখন টিকতে চায়, সেভাবে থাকতে চায়, আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা ওই ভুলটা করেন না। এই চেষ্টা আগেও করা হয়েছে। আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই। আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। আমাদের সাপোর্টার আছে, সমর্থক আছে। মানুষের সাপোর্ট ছাড়া, মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না। 2011 সরকার চেষ্টা করেছিল যে তারা সংস্কার করবে, শেষমেশ কি হয়েছে? তারা কোনো কিছুই করতে পারেনি। আপনাদের কাছে আমি দাবি করছি, আপনারা প্লিজ এই চেষ্টা করেন না, কারণ যেটা হবে যে আপনারা ব্যর্থ হবেন, আপনাদের বদনাম হবেন, বাংলাদেশের মানুষ আপনাকে রাস্তায় টেনে নামাবে। আপনারা টিকতে পারবেন না, কারণ আপনার মানুষের সমর্থন নাই, আপনাদের জনগণের ভোট নাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের উপর আক্রমণ হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। 71-এ আওয়ামী লীগ লড়াই করেছে, 71-এ আমরা শেষমেশ হাতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি। 75-এ চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার। আওয়ামী লীগের বড় বড় নেতাদের, সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে, তারপরেও আওয়ামী লীগ টিকে আছে। আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আওয়ামী লীগ এখন এত শক্তিশালী আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো, আজকে হোক, কালকে হোক, 4 বছর পর হোক, 5 বছর পরে হোক, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না। গত 15 বছরের যে উন্নয়ন বাংলাদেশের মানুষ দেখেছে, ভোগ করেছে, যে শান্তি ভোগ করেছে, হ্যাঁ সরকারের ভুল হতে পারে, অবশ্যই ভুল হয়েছে, তবে এই যে শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন আর শেখ হাসিনার সরকারের যে শান্তি এনেছে, এইটা কেউ অস্বীকার করতে পারে না। আজকে কি পরিস্থিতি বাংলাদেশে, কি পরিস্থিতি? সবার উপর হামলা হচ্ছে, কোনো আইন শৃঙ্খলা নাই, হিন্দুদের উপর হামলা হচ্ছে, স্বাধীনতার চেতনার উপর হামলা হচ্ছে। 15 বছর এই অশৃঙ্খলা বাংলাদেশে, এই বিশৃঙ্খলা ছিল না, কারণ আওয়ামী লীগ এটাকে নিশ্চিত করেছে। তো আপনারা যদি সেই শান্তি ফিরে চান, সেই উন্নয়ন ফিরে চান, আপনাদের একটাই উপায়, কারণ আপনারা অন্য সরকার দেখেছেন, কোন সরকার বাংলাদেশের এরকম উন্নয়ন করতে পারেনি। আর যদি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় ভোট না দেন, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, সোজা কথা। আপনারা, এটা বাংলাদেশের মানুষের উপর। আপনারা যদি চান বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক, আওয়ামী লীগকে ভোট দিয়েন না।
তবে আপনারা যদি না চান যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যান, আপনার একটা মাত্র উপায়, দর্শক, ইউনূস সহ সকল উপদেষ্টার পাসপোর্ট জব্দের আহ্বান জানিয়েছে সাংবাদিক মাসুদ কামাল। ৮০ কোটি টাকার এক ভয়ানক দুর্নীতি ফাঁস করেছে প্রথম আলোর মতিউর রহমান চৌধুরী। আমরা মাসুদ কামাল কি বলে একটু শুনে আসি। সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে। একটা শীর্ষ পদে নিয়োগের জন্য ৮০ কোটি টাকা দাম উঠেছে। বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে এটি বিশেষ স্থানে যাবে ৪০ কোটি, বাকি ৪০ কোটি পাবে তৃতীয় পক্ষ। আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না, শুধু বাণিজ্যের কারসাজিতে সায় দিয়ে যাবেন বিনা দ্বিধায়। চিন্তা করেন, এই যে মাসুদ কামাল সংবাদটা পড়ছেন, এটা কিন্তু তার বক্তব্য নয়, তিনি জাস্ট একটা সংবাদ পাঠ করছে। আমরা সেই সংবাদের খোঁজার চেষ্টা করেছি, কোথায় এই সংবাদ প্রকাশিত হয়েছে। সেই সংবাদটা যদি একটু আলোকপাত করি, আপনারা যে দেখতে পাচ্ছেন মানব জমিনে ৪ তারিখে একটা সংবাদ প্রকাশ হয়েছে। সেই সংবাদে বলা হচ্ছে, আমরা একটু দেখি। এই যে প্রফেসর ইউনূস নিজেই রেকর্ড নিজেই ভাঙলেন। এখানে প্রথমে বলা হচ্ছে তার নিউ ইয়র্ক সফর নিয়ে সমালোচনা বিভিন্ন মহলের, পরিশেষে যে কলামটা আছে সেখানে বলা হচ্ছে, আমরা সেই অংশটুকু একটু পড়ি। প্রফেসর ইউনূস হয়তো জানা আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার নামও যুক্ত হচ্ছে। অতি সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগের জন্য ৮০ কোটি টাকা দাম উঠেছে। বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে ৮০ কোটি টাকা। আতার হালদার, এই যে ৪০ কোটি টাকা বিশেষ স্থানে যাবে, সেই স্থানটা কোথায়? সেই স্থানটা হচ্ছে উপদেষ্টাদের ফান্ড। আমি যেটা মনে হয় সেটা এখানে কিন্তু উপদেষ্টাদের বলে নাই, বলছে একটি বিশেষ স্থানে যাবে। প্রিয় দর্শক, অবশ্যই এটা যমুনায় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি ৮০ কোটি টাকা যা পাবে তৃতীয় পক্ষ, আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না, শুধু বাণিজ্যের কারসাজিতে সায় দিয়ে যাবেন বিনা দ্বিধায়। প্রিয় দর্শক, লোম শিহরণ জাগানো একটা সংবাদ, অর্থাৎ দেশের কোটি কোটি টাকা, শত কোটি টাকা লুটপাট করে খাবে যারা ওনাকে বসাবে, কিন্তু এই পদটায় বসতে হলে তাকে ৮০ কোটি টাকা এখনই খরচ করতে হবে। অর্থাৎ কয় হাজার কোটি টাকা সে দুর্নীতি করবে, তার সাথী সঙ্গীরা এটা আর বলার অপেক্ষা রাখছে না। প্রশাসনিক ক্যাডারের এই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি, আখেরের কথা ভেবে। এরপর কি হয়েছে জানা যায়নি। এই সংবাদটি প্রকাশ করেছে কে? মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক। আপনাদেরকে মনে রাখতে হবে, এই মতিউর রহমান বিএনপি আওয়ামী লীগ যত সরকার এসেছে, এমন কোন সংবাদ তিনি ছাপেন না যার প্রমাণ তার হাতে নাই। অর্থাৎ এটা আপনাদেরকে ধরে নিতে হবে 100% অথেন্টিক, যেহেতু মতিউর রহমান এটা ছাপিয়েছে এবং অতীতে তাকে অনেকবার হেনস্থা করার চেষ্টা করা হয়েছে সংবাদ প্রকাশের জন্য, কিন্তু কেউ করতে পারেনি, কারণ যথেষ্ট প্রমাণ হাতে রেখে তিনি এই সংবাদগুলো পরিবেশন করেন। এবং যে কালের কণ্ঠে এই সংবাদটা এসেছে, এক পদে নিয়োগের দর ৮০ কোটি টাকা। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, দৈনিক মানব জমিনে ৪ অক্টোবর সংবাদ প্রকাশিত প্রফেসর ইউনূস নিজের রেকর্ড নিজে ভাঙলেন, এই শিরোনামে শেষ ভাগের এক চাঞ্চল্যকর তথ্য উঠেছে যা দেশের প্রশাসনিক নৈতিকতার ভিত্তিকে নাড়ি দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগের জন্য প্রস্তাব করা হয়েছিল ৮০ কোটি টাকার লেনদেন। আমরা আবার চলে যাব মাসুদ কামালের সেই কথাতে, তিনি কি বলেন আর একটু শুনি। প্রশাসনিক ক্যাডারের ওই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি, আখেরের কথা ভেবে। তাহলে এই যে দুর্নীতি, এর সঙ্গে কি ওনার বাসভবনও জড়িত? এই রিপোর্টে কিন্তু সেই ইঙ্গিতটাই দেওয়া হয়েছে। এই সরকারকে এই মচৌর লেখা এই রিপোর্টকে অস্বীকার করবেন, প্রতিবাদ করবেন, অত সহজ হবে না। মচৌ বলতে আমি যদি মতিউর রহমান চৌধুরীকে বুঝিয়ে থাকি, এবং যদি উনি সেটা হয়ে থাকেন, উনি এত কাঁচা কাজ করার লোক না রে ভাই। অর্থাৎ দেখলেন মাসুদ কামাল কিন্তু বলছে বিশেষ স্থান, তার মানে সেটা যমুনার কথাই তিনি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন। আবার মতিউর রহমানের ব্যাপারে যেটা বলছি সেটাও সত্য। আরেকটু শুনি। যখন লিখেছেন তথ্য প্রমাণ নিয়েই লিখেছেন। আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো, এই সরকারে তো একদিন বিদায় হবেন। বিদায় হওয়ার আগে এবং পরে যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানোর, কি উপদেষ্টা,
কি সাহায্যকারী, কি বিশেষ সহকারী, এদের সবাইকে দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত। যারা বিচার জনাব আতার হালদার, আপনি যদি ওনার এই বক্তব্য যদি সংক্ষেপে বলতেন যে সবার পাসপোর্ট জব্দ করা এবং তাদের বিচারের আগ পর্যন্ত ছাড়া যাবে না। ভাই আমি তো আতঙ্কিত হচ্ছে একটু যে মাসুদ কামাল যে কথাটা প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, যে ন্যারেটিভটা ছুড়ে দিয়েছেন, তাতে মাসুদ কামাল আবার কালকে পরশু অ্যারেস্ট হয়ে যায় কিনা, আমি তো সেই আতঙ্কে আছি। কারণ হচ্ছে উনি তো এমন কথা বলেছেন যে কথাটা এই উপদেষ্টাদের প্রতি যে মানুষের ক্ষোভ, মানুষের অবিশ্বাস, সেইটার বহিঃপ্রকাশ। কারণ আমরা সাধারণ জনগণ বিশ্বাস করি যে এই উপদেষ্টারা এসেছেন এখানে লুটপাট করার এবং তারা আখের গোছানোর জন্য এসেছেন। শুধু এটা না, আপনি দেখেন ইউনূস জাতিসংঘে গিয়েছে 700 কোটি টাকা খরচ করে, 713 কোটি টাকা খরচ করে জাতিসংঘের মিটিং এ গিয়েছে। কি পারপাসে গিয়েছে, এই টাকা কেন খরচ হয়েছে, কোথায় খরচ হয়েছে, সেটার হিসাব কি আমরা পাবো? সেটা কি হিসাব কি দেওয়া আছে, দেওয়া নাই? আচ্ছা, আমরা একটু শুনি মাসুদ কামালের কথা, একটু শুনি তিনি কি বলেছেন। নির্দোষ প্রমাণিত হবেন, তারা উড়াল দিবেন। কারণ এদের প্রায় সবাই 80% লোক, এদের সবারই দ্বৈত নাগরিকত্ব, সবারই বিদেশে যে থাকার সুবিধা আছে। সবাইকে আটকাতে হবে আগে, আটকে আমরা যত সন্দেহ করছি তাদের সবার চুলচেরা বিশ্লেষণ করতে হবে, তারপরে ওনার বাইরে যেতে পারবেন। এর আগে সব পাসপোর্ট সিজ করা উচিত আমি মনে করি। সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে, করে জাজ করতে হবে যে তারা কে কে নির্দোষ। যারা নির্দোষ কেবল তারাই বাইরে যেতে পারবেন, আর যারা নির্দোষ নয় তারা অথবা তাদের সন্দেহ থাকবে, তাদের বিচারের আওতায় আনতে হবে। প্রপার্টি, কার সম্পদ, কার অর্থ লুট করা হচ্ছে? জনগণের অর্থ লুট করা হচ্ছে। জনগণের অর্থ যারা লুট করছে তারা জনগণের শত্রু। প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। এটা তার কথা নয়, আমরাও একই সাথে সমস্বরে সুর মিলিয়ে বলবো, প্রত্যেকটা উপদেষ্টার ইউনূস সহ পাসপোর্ট জব্দ করে বিচারের আওতায় আনার সময় এখনই। এরা জনগণের অর্থ লুটপাট করতে এই ক্ষমতা দখল করেছে। মাসুদ কামাল যতটাই বলেছেন, আর আপনি যেটা বললেন মাসুদ কামালকে গ্রেপ্তার, মাসুদ কামালকে যদি গ্রেপ্তার করা হয় ইউনূস তার কফিনে শেষ পেরেক টুকে দিবে। কারণ মাসুদ কামাল নিজের কথা বলেনি, তিনি সত্য উপস্থাপন করেছেন। জনগণের শত্রুদের দৃষ্টান্তমূলক বিচার, এটা জনগণের দাবি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে পান্না ভাইও কিন্তু রেগুলার সত্য কথাটাই বলতো। পান্না ভাই কিন্তু এমন কোন আনইথিক্যাল আনঅথরাইজ কথা বলতো না, কিন্তু সেই পান্নাকে ভাইকে কিন্তু অ্যারেস্ট করে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তাকে কোনো জামিন দেওয়া হয় নাই। তার মানে এই মাসুদ কামালকে যে অ্যারেস্ট করবে না, আমি সেটা বলতে পারি না। এবং এই জন্য আমি আতঙ্কিত হচ্ছি, কারণ এই ইউনূস তাকে বাঁচাতে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো অন্যায় নাই সে করছে না। এবং বাংলাদেশের মানুষকে, জনসাধারণকে, যে কাউকে সে শাস্তি দিতে, হত্যা করতে, খুন করতে, বন্দী করতে এবং মিথ্যা মামলা দিয়ে আটকাতে সে কিন্তু দ্বিধা হচ্ছে না। এবং আপনি দেখেন বিশ্ব মিডিয়া, বিশ্ব বিবেক কিন্তু এখন কথা বলছে যে ইউনূস এই বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে, জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে এবং বাংলাদেশকে, এই এশিয়া প্যাসিফিক অঞ্চলকে শেষ করছে। এইভাবে কিন্তু আসলে সবই কিছু শেষ করছে। তবে মাসুদ কামালের একটা কথাকে আমি খুব বলতে চাই যে এই কথাটা সত্য, যারা বাংলাদেশে রাজনীতি করেছে, আগেও যারা ক্ষমতা ছিল তাদের একাধিক পাসপোর্ট ছিল না, কিন্তু এখানে বিদেশি ডুয়েল পাসপোর্টে আছে, তারা অতি সহজেই যে কোনো দেশে গিয়ে বা যে দেশে সে নাগরিক সেই দেশে গিয়ে থাকতে পারবে, তাকে ধরতে পারবে না। সেক্ষেত্রে তাদের পাসপোর্ট জমা নেওয়া উচিত বলে এটা আমি মনে করি। এবং এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে রুখে দাঁড়ানোর জন্য, অচিরেই খুব দ্রুত রুখে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষগুলোর মধ্যে মানে পারস্পরিক কামড়াকামড়ি, অবিশ্বাস, সন্দেহ, কে কত বেশি আখের গুছিয়ে নিতে পারলো সেই ভাগাভাগি নিয়ে এক রকমের দ্বন্দ্ব, মানে বখরা নিয়ে দ্বন্দ্ব, এসব ক্রমেই যে তুঙ্গে উঠছে তার আরেক প্রমাণ হিসেবে হাজির হলো সম্প্রতি সাবেক তথ্য উপদেষ্টা আর এখন জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের এক বেসরকারি টেলিভিশনের ছাদে দাঁড়িয়ে দেওয়া এক সাক্ষাৎকারে। তথ্য উপদেষ্টা হিসেবে এক রমরমা সময় গত আগস্টের পর, মানে 24 আগস্টের পর পার করেছিলেন এক সময়
নাহিদ ইসলাম। মনে থাকবে আপনাদের, কোনোদিন রয়টার্স, কোনোদিন বিবিসি, কোনোদিন প্রথম আলো, কোনোদিন ডেইলি স্টার ক্রমাগতভাবে মানে প্রায় প্রতি সপ্তাহেই সাক্ষাৎকার দিতেন লম্বা লম্বা নাহিদ ইসলাম এবং শিরোনাম হতেন, এবং তখন তাদেরকে একরকমের বাংলাদেশের জাতির ভাগ্য নির্ধারক বলে মনে হতো। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই নাহিদ ইসলামেরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে একে ওকে দোষ দিলেও তেমন ভাবে খবর বা শিরোনাম হয়ে উঠতে পারেন না। সে কারণে বেসরকারি টেলিভিশন ৭১-এর ছাদে গিয়ে উপস্থিত হয়েছেন নাহিদ ইসলাম এবং সেখানে একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি, যেখানে এমন সব শিরোনাম হওয়ার মতো উপযুক্ত বাক্য তিনি বলেছেন যে দাবানলের মতো সেসব অভিযোগ খুব স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়েছে। নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টারা আখের গুছিয়ে নিয়েছেন, তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একরকমের আঁতাত করে ফেলেছেন এবং সেফ এক্সিট নেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছেন। এই ঘটনা শেষ পর্যন্ত ভোগাবে নাহিদ ইসলামের মতো জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র পক্ষটিকে। মানে নাহিদ ইসলামরা নিজেরা কে কত আখের গুছিয়েছেন আর কোন উপদেষ্টাদের দিকে তিনি আঙুল তুলছেন, মানে প্রধান উপদেষ্টা সহ কোন কোন উপদেষ্টারা আখের এতই গুছিয়ে নিলেন যে তাদেরকে রীতিমতো নিরাপদ প্রস্থানের জন্য সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলতে হয়েছে, সেই উপদেষ্টাদের নাম কেন বলছেন না নাহিদ ইসলাম? নাহিদ ইসলাম তার বক্তব্যে স্পষ্টতই বলেছেন যে তাদের ভুল হয়েছিল আগস্টে সুশীল সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিশ্বাস করা, তাদেরই উচিত ছিল দলে দলে ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটা সরকার গঠন করা, কিন্তু তারা সরকারে যোগই দিতে চান নাই, তারা চেয়েছিলেন একটা জাতীয় সরকার। কিন্তু শেষ পর্যন্ত সুশীল সমাজ আর রাজনৈতিক দলগুলোর উপর ভরসা করে তারা যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন তারা এখন বিশ্বাসঘাতকতা করেছেন। নাহিদ ইসলাম বলছেন তারা প্রতারিত হয়েছেন। কোন কোন সেই উপদেষ্টা যারা এই বিশ্বাসঘাতকতা করলেন? কি করার কথা ছিল কি করলেন না, কি করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়ে প্রতারণা করলেন নাহিদ ইসলামদের সঙ্গে? আর নাহিদ ইসলামের এখনো যে দুই বন্ধু সরকারে বসে আছে, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারাও কি প্রতারকদের দলে নাকি তারা এখনো নাহিদ ইসলামদের দলে? এই অনেক প্রশ্নের জন্ম দেয় নাহিদ ইসলামের এই সাক্ষাৎকারটি। শুনে আসি নাহিদ ইসলাম কি বলছেন। রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। মানে আমরা তো জানি আখের গোছানোর তালিকায় একেবারে শীর্ষ স্থানে আছে নাহিদ ইসলামের ঘনিষ্ঠ বন্ধু, মানে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিল তো গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের একটি দল বলে আমরা পরবর্তীতে জানলাম। নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা দুজনই কিন্তু, আর আক্তার হোসেন, তারা তিনজনই কিন্তু সেই 2023 সালের অক্টোবরে গড়ে ওঠা ওই গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের সেই দলটির নেতা ছিলেন। মানে আবার 2024-এর আগস্টের পর তারা সেই দলটা বন্ধও করে দিয়েছেন। কাজেই তাদের একেবারে ঘনিষ্ঠ বন্ধু, নাহিদ ইসলামের ঘনিষ্ঠ বন্ধু আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকে তো আমরা জানি তিনি উপদেষ্টা পরিষদের মধ্যে শীর্ষ স্থানে আছেন আখের গুছিয়ে নেওয়ার বিষয়ে। এখন কি কারণে হঠাৎ করে নাহিদ ইসলাম বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে এটা বলবার প্রয়োজন বোধ করলেন যে উপদেষ্টারা আখের গুছিয়ে নিচ্ছেন, সেটা একটা প্রশ্ন বটে। দেখেন, নাহিদ ইসলামদের মিত্র, তাদের শুভাকাঙ্ক্ষী সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে, নাহিদ ইসলামের এহেন সাক্ষাৎকারের পরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে যে কথা দীর্ঘ সময় ধরেই আসলে বলে আসা হচ্ছিল, সেই কথাটি বলেছেন। তিনি বলেছেন এনসিপি বলে কিছু থাকবে না। ফেসবুক স্ট্যাটাসে ইলিয়াস হোসেন বলছেন যে আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। কোনো রাগঢাক না করে তিনি এটাও বলছেন ইউনূস সহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে,
সবাই বিদেশে টাকা পাচার করেছে। আপনাদেরও কেউ কেউ মানে নাহিদ ইসলামদের ছাত্র উপদেষ্টাদের কেউ কেউ, ছাত্র নেতাদের কেউ কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে টাকা জমিয়েছেন। অতএব শুধু উপদেষ্টারা না, আপনাদেরও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামায়াতও মারবে। মানে এই যে ইলিয়াস হোসেন এই কথাটা বলছেন গত কয়েক মাস ধরে, মানে এই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ ক্ষমতায় আসার পর থেকেই এই ছাত্রদের সারা দেশ জুড়ে লুটপাট, টাকা বানানো এবং তাদের এসব সমন্বয়কদের একেবারে মানে ফুলে ফেপে আঙুল কলা গাছ হয়ে ওঠা বলে না, সেই কলা গাছ হয়ে ওঠার খবর চারদিকে ছড়িয়ে পড়ে এবং তারা যে টাকা পাচার করছেন সেসব খবরও কিন্তু নানা সূত্রে নানা সময় আসতে থাকে। এখন নাহিদ ইসলাম বলছেন তারা এত টাকা বানান নাই, টাকা বেশি বানিয়েছেন রাজনৈতিক নেতারা আর উপদেষ্টারা। যদিও ইলিয়াস হোসেন তাদের সেই কথা মানছেন না। দেখি নাহিদ ইসলাম কি বলছেন। নাহিদ ইসলাম বলছেন এখন তুলনা করে দেখা যেতে পারে যে কে বেশি টাকা বানিয়েছেন, তারা বেশি টাকা বানিয়েছেন নাকি অন্যান্য দলের রাজনৈতিক নেতারা এই পুরো 1 বছরের বেশি সময় ধরে বেশি টাকা বানিয়েছেন। মানে টাকা দুপক্ষই বানিয়েছেন বটে, তবে কারা বেশি বানিয়েছেন এখন সংবাদ মাধ্যমকে, সাধারণ জনগণকে সেই খোঁজ করতে বলছেন নাহিদ ইসলাম। শুনে আসি। আমাদের নামে আমাদের বিষয়ে ইনভেস্টিগেট করা হোক যে আমরা কত সম্পত্তির মালিক হয়েছি, কত টাকার মালিক হয়েছি। আর এখন যে রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা গত 1 বছরে কত কোটি কোটি টাকা কামিয়েছে চাঁদাবাজি, লুটপাট নামে, প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় কিভাবে তাদের নিজেদের লোক বসিয়েছে, এটা তো কারো অজানা নয় বাংলাদেশের। এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু প্রথম কয়েক মাস দুর্নীতি বন্ধ ছিল। এই দুর্নীতির চক্র আবার কিভাবে সরকারে জেকে বসলো, এইটা নিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন, দেখেন এটার সাথে কারা জড়িত। নাহিদ ইসলাম খুব বড় গলায় বলেছেন বটে যে তারা নাম প্রকাশ করে দেবেন সেসব উপদেষ্টাদের, যেসব উপদেষ্টা তাদেরকে প্রতারণা করেছেন, আখির গুছিয়েছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। এখন গণ অধিকার পরিষদ মানে ভিপি নুরুল হক নুরুর দলের নেতা রাশেদ খান তিনি বলেছেন নাহিদ ইসলামকে এক্ষুনি এই গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে। মানে কারা ষড়যন্ত্র করছে সরকারের ভেতর বসে, কারা 2024-এর জুলাই আগস্টের বিপ্লবকে, অভ্যুত্থানকে ব্যর্থ করে দিল, সেই নাম প্রকাশ করতে হবে এক্ষুনি। রাশেদ খান কি বলছেন চলুন শুনে আসি। আমি নাহিদ ইসলামকে বলতে চাই, কোন উপদেষ্টা জুলাই গাদ্দার তার নাম প্রকাশ করেন। এখন কি তাহলে আপনার কথা শুনছে না, আপনার নির্দেশনা মানছে না? তাদেরকে যে চুক্তিতে নিয়োগ দিয়েছিলেন সেই চুক্তি কি বাস্তবায়ন করছে না? এই জন্য কি এখন বলছেন যে তারা জাতির সাথে প্রতারণা করছে? এখন রাশেদ খান সুস্পষ্টভাবে বলছেন যে এই এনজিও উপদেষ্টারা যেদিন শপথ নিয়েছেন সেদিনই নাকি গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ খুলে গেছে, এটাকে তো ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং তিনি উল্টো নাহিদ ইসলামের দিকে আঙুল তুলে বলছেন নির্বাচন বানচালের মধ্য দিয়ে যদি অভ্যুত্থান ব্যর্থ হয় তাহলে তার দায়ভার নাহিদ ইসলামকেও নিতে হবে। এখন নাহিদ ইসলাম যে ঠিক কোন প্রেক্ষাপটে, কোন ধাক্কা থেকে বাঁচতে বা কোন খবর ফাঁস হয়ে যাওয়ার ভয় ঠেকাতে সংবাদ মাধ্যমে গিয়ে উপদেষ্টাদের চুরি বেশি, রাজনৈতিক নেতাদের চুরি বেশি, আমরা প্রতারিত হয়েছি এমন একটা সরল ভাব নিতে চাইলেন, সেই প্রশ্ন, সেই সন্দেহ সকলের মনে। কেউই ভাবছেন না যে এই ছাত্ররা মহান কোনো বিপ্লবী যারা এখনো আখের গোছাননি, যারা এখনো উপদেষ্টাদের মতো বাইরে টাকাও পাচার করেননি, কিংবা যারা এখনো সেফ এক্সিটের পথ ঠিক করে রাখেননি। এই নাহিদ ইসলামদের আরেক মিত্র দল এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর একটি বক্তব্য দেখছিলাম, সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে, তিনি সেখানে বলেছেন আরেকটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছে এবং সেই গণ অভ্যুত্থান হলে নাকি 5-7টা হেলিকপ্টার লাগবে এবার, কারণ নতুন অভ্যুত্থানে কাউকেই ছাড় দেওয়া হবে না। মানে
কে যে কার বিরুদ্ধে অভ্যুত্থান করবেন। আর ফ্যাসিবাদের দোসর বলে এই নাহিদ ইসলাম, এবি পার্টির নেতা কিংবা রাশেদ খানেরা যে বিরাট পরিসর তৈরি করেছেন চিহ্নিত করবার জন্য এবং রাজনৈতিক ব্যবস্থা প্রতিশোধ নেবার জন্য, সেক্ষেত্রে 5-7টা হেলিকপ্টারে এ দফায় হবে কিনা সেফ এক্সিট, এবং সত্যিকার অর্থেই শুধু কি উপদেষ্টারা নাহিদ ইসলামদের কি হবে, কিংবা এই রাজনৈতিক দলগুলো যারা এখন সুবিধাজনক অবস্থায় আছে এবি পার্টির মতো, তাদের নেতৃবৃন্দের কি হবে কোন রকম ক্ষমতার পালাবদল ঘটে গেলে, সেই প্রসঙ্গটাও কিন্তু বেশ কয়েক মাস ধরেই ভীষণভাবে আলোচনায় রয়েছে। দেখেন, প্রথম আলো লিখেছে যে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবতেছে। নাহিদ ইসলামের এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। পত্রিকাটি লিখছে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। টেলিভিশন চ্যানেলকে দেওয়া এর সাক্ষাৎকারে নাহিদ ইসলামের এই বক্তব্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এবং সেসব লিখে পত্রিকাটা এটাও বলছে যে এসব বক্তব্যের বিস্তারিত জানতে মুঠোফোনে নাহিদ ইসলামের সঙ্গে প্রথম আলো রোববার রাতে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তিনি সাড়া দেননি। এতে পরিষ্কার নাহিদ ইসলাম কোনো একটা বিপদ থেকে বা তাদের দিকে কোনো একটা বড় অভিযোগ আসছে, হয় সেই অভিযোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে পাল্টা অভিযোগ, আলোড়ন তোলা অভিযোগ আগেই করে রাখলেন যে শুধুমাত্র তারাই আখের গোছাচ্ছেন না, এইসব উপদেষ্টাদের কাউকেও বিশ্বাস করা যায় না, শুধু তারাই নিরাপদ প্রস্থানের কথা বা সেফ এক্সিটের কথা ভাবছেন না, আরো অনেকেই সেসব ঠিক করে রেখেছেন। অথবা নাহিদ ইসলাম প্রকৃত অর্থেই আরো অনেকের মতো প্রাণ সংশয়ে আছেন, এবং হয়তো এটা সত্যি ইউনূস সরকারের যে একটা বিরাট সংখ্যক উপদেষ্টা এবং ল্যাসপেন্সার বাহিনী, মানে তার দোসর বাহিনী তৈরি হয়েছেন, যারা এসেছেন বিদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ থেকে এই সরকারের সুযোগ সুবিধা নিয়ে এই সরকারের সময়টায় আখের গুছিয়ে নিতে, তারা যত নিরাপদে বাংলাদেশ ত্যাগ করে ফেলতে পারবেন যে কোনো ঘটনা ঘটে গেলে, নিশ্চিতভাবেই এই তরুণ নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, মাহফুজ কিংবা এমনকি হয়তো আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাদের যে কি উপায় হবে